একটা সাংঘাতিক চক্রান্ত, একটা ধূর্ত চাল। একজন সাধারণ মানুষ বিকৃত চিন্তার বশবর্তী কেন হয়? নিজেকে বাঁচানোর জন্য বা কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য? কেন মস্তিষ্ক এটা ভেবে নেয় যে সেই সমস্যাটির কোনো সমাধান নেই? কেন একজন সাধারণ মানুষ সাহায্য চাওয়ার বদলে বা আইনের কাছে যাওয়ার বদলে অপরাধের রাস্তাটাই বেছে নেয়? হাই ড্যাড। ও হাই। আরে বাবা সুনীল, কোথায় যাচ্ছিস? একজনের এঙ্গেজমেন্টে যাব আর কি। আরে বাবা, কার আশীর্বাদে যাবি? বন্ধুর বোনের। তোমরা শুয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। উপরের ঘরে চাবি আছে আমার কাছে। ঠিক আছে। সি ইউ মম ড্যাড। ওকে বাই সোনা। বাই মম, বাই ড্যাড। শোনো না, আবার সেই কথা? কি করব? মন তো শুধু একটা কথাই চিন্তা করছে। কতদিন তো হয়ে গেল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, আর ভালো নম্বরও ছিল, কিন্তু এখন অবধি কোনো চাকরি তো পায়নি না। আরে ও তো চেষ্টা করছে। এই সপ্তাহেও দুটো ইন্টারভিউ দিয়েছে। আর কি করবে? তুমি তো কিছু করতে পারো। তুমি 2-4 জনকে চাকরির কথাটা তো বলতে পারো। দেখো, এত হাইপার হওয়ার কোনো দরকার নেই। আমি বলছি তোমাকে, ও 1-2 মাসের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবে, আর সেটা করবে নিজের ক্ষমতাতেই। শুনছো? দেখো 12টা বেজে গেল, সুনীল এখনো বাড়িতে ফেরেনি। এখন তো মাত্র 12টা বেজেছে। এখনকার ছেলেদের 12টা মানে 9টা ভাবো। এসে যাবে সকালের মধ্যে। তুমি শুয়ে পড়ো। কিন্তু আমি ওকে কতবার ফোন করলাম, ফোনটাও তো ধরতে পারে। আরে হয়তো ওখানে চেঁচামেচি চলছে, ফোনটা শুনতে পাচ্ছে না, হয়তো সাইলেন্টে আছে। জানি না, আমার কিন্তু ভালো লাগছে না। রাধিকা, তোমার কবে সব ঠিকঠাক লাগে? আর ও তো প্রথমবার নয় যে লেট করে বাড়ি ঢুকছে। স্যার, পিসিআর থেকে ফোন এসেছিল, নানুখেরা রোডে বডি পাওয়া গেছে।
চলো। পিছিয়ে যাও, পিছিয়ে যাও। সরে যাও, সরে যাও, সরে যাও তোমরা। স্যার, স্যারের নাম সুনীল কোহলি। স্যার মনে হয় এটাই ইনজেক্ট করা হয়েছে। স্যার, সেলফোনে 15টা মিসড কলে মা লেখা আছে। এই ছেলেটার মা হতে পারে। ওই নাম্বারই কল ব্যাক করো। যদি সত্যি ওর মা হয় তাহলে সাবধানে খারাপ খবরটা দিয়ে দিও। বলে দিও বডি পোস্টমর্টমের পরে পাওয়া যাবে। আচ্ছা স্যার। একদম ইয়ং ছেলে, লেখাপড়া জানা। জানি না কি হয়েছে এর সঙ্গে। দেরাদুনের রায়পুরের বাসিন্দা সুনীল কোহলির বয়স মাত্র 22 বছর ছিল, আর সে কিছুদিন আগেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল। 8 জুলাই বিকেলে সে এক বন্ধুর বোনের আশীর্বাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়েছিল, আর 9 জুলাই সকালে তার লাশ পাওয়া যায় নানুর খেড়াতে। শুনছো? তোমার টিফিন। থ্যাঙ্কস। কিছু তো হয়েছে। সকাল থেকে 5 বার ফোন করেছি, কিন্তু সুনীলের কোনো উত্তর নেই। সে কি? হ্যালো, রাধিকা? হ্যালো, কে বলছেন? কি? এটা র্যাট পয়জন। এতে অনেক বড় বড় ইঁদুর মারা যায়, আর ভিকটিমের বডিতে এই বিষের উপস্থিতি অনেক বেশি মাত্রায় পাওয়া গেছে। কি মনে হচ্ছে ডক্টর? ও নিজেই ইনজেক্ট করেছে না কেউ জবরদস্তি ইনজেক্ট করেছে? এটা সেইভাবে বলা খুব মুশকিল, কিন্তু একটা বিষয়। সেটা কি? কোনো ঝগড়া বা মারপিট কিন্তু হয়নি। যদি অন্য কেউ ইনজেক্ট করতো তাহলে এর তরফ থেকে কোনো রেজিস্ট্যান্সের চিহ্ন থাকতো, অথবা কোনো স্ট্রাগলের চিহ্ন। তাই এই মুহূর্তে বলাটা খুব মুশকিল। স্যার, ওর বাড়ির লোকজন। ও নিজের কোনো বন্ধুর বোনের আশীর্বাদে গিয়েছিল ইন্সপেক্টর। বন্ধুর নাম? আমাকে বলেনি। অনুষ্ঠান কোথায় হচ্ছিল? সেটাও আমাদের বলেনি ও। আপনার ছেলে সুনীল কি করতো? ও সবেমাত্র ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছে। চাকরির জন্য চেষ্টা করছিল। ইঞ্জিনিয়ারিং কোত্থেকে করেছে? সাহারানপুর থেকে। আসলে আমরা ওখানকারই বাসিন্দা। আপনি এখানের রায়পুরের ওর বন্ধুদের চেনেন যাদের সঙ্গে আমরা কথা বলতে পারি? হ্যাঁ, আমি কয়েকজনকে চিনি যারা সুনীলের বন্ধু। স্যার, সুনীল আর আমি ছোটবেলার বন্ধু। কেজি থেকে একসাথে রায়পুরে পড়তাম, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাহারানপুরে চলে যায়। গৌরব, কাল কোন বন্ধুর বোনের এনগেজমেন্ট ছিল? বন্ধুর বোনের এঙ্গেজমেন্ট? না স্যার, এরকম কোনো তো অনুষ্ঠান ছিল না। তাছাড়া সুনীল আর আমার সমস্ত বন্ধুই তো কমন। সুনীলের কোনো মেয়ের সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল? যতদূর আমি জানি সুনীলের কোনো গার্লফ্রেন্ড ছিল না। ওর কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্বও ছিল না, জাস্ট ফ্রেন্ডশিপের মতন? হ্যাঁ স্যার, আছে। আমাদের এক কমন ফ্রেন্ড আছে, স্মিতা। ওকে, থ্যাংক ইউ। স্যার, স্যার আমি কোহলি পরিবারের সব আত্মীয় আর বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি। সুনীলের বন্ধু বান্ধবদের সাথেও কথা বলেছি। সবাই বলছে কেউ এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু জানে না। আর স্যার এই হলো সুনীলের সেলফোন রেকর্ড। স্যার, লাস্ট লোকেশন নানুখেড়া। ফোনের লোকেশন অনুযায়ী বাড়ি থেকে বেরোনোর পর সহস্রধারা রোড ক্রস করার পর লাস্ট এই লোকেশনে পৌঁছয়। তার মানে হলো সুনীল কোনো বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল, সেটা মিথ্যে।
আমারও তো তাই মনে হচ্ছে স্যার। ওর এক বন্ধু আছে স্মিতা, ওর সঙ্গে কথা বলবো। সরি স্যার, সুনীলের সব বন্ধুদের তো আমি চিনি না। ওর কোনো বন্ধু হতে পারে যার বোনের আশীর্বাদ ছিল, আমি কি করে জানবো? তুমি ওর বন্ধু ছিলে, এটা তো বলতে পারো যে এমন কিছু ব্যাপার যেটা নিয়ে ও চিন্তা করছিল আর যার কারণে ও সুইসাইড করেছে। সুইসাইড? না স্যার, সুনীল এই ধরনের ডিপ্রেস ছিলই না। ও সুইসাইড করতেই পারে না। ও ইঞ্জিনিয়ারিং সাহারানপুর থেকে করেছিল। হ্যাঁ স্যার। ওখানকার কোনো গল্প, আই মিন রোমান্টিক গল্প, এক্স গার্লফ্রেন্ড ইত্যাদি? না স্যার, সুনীল আমাকে এরকম কোনো কথা বলেনি। আর এরকম যদি কিছু থাকতো তাও সুনীল সুইসাইড করতোই না। শেষ কবে কথা হয়েছিল ওর সঙ্গে? স্যার লাস্ট উইক। তখন কিছু ইমব্যালেন্স লেগেছিল, কিছু উল্টোপাল্টা? না স্যার, একদমই না। আমি বিদেশে যেতে চাই রে, একটু এক্সপিরিয়েন্স কালেক্ট করে নিই, তারপর রেজিউমিটাও ভালো লাগবে, তারপর সোজা ইউএস, অস্ট্রেলিয়া, ইউরোপ, সিঙ্গাপুরও চলবে। শুধু এখান থেকে তাড়াতাড়ি বেরোতে চাই। তুই ফ্রি কবে হচ্ছিস রে? অনেক দিন হয়ে গেছে আমরা সামনাসামনি দেখা করেছি। হয় ফোন, নয় টেক্সট, নয় অনলাইন। একটা রিয়েল লাইফ গেট টুগেদার রাখি না? দেখ, এই সপ্তাহে তো বিজি আছি, এই সপ্তাহে আমার একটা ইন্টারভিউ রয়েছে, পরের সপ্তাহে ফ্রি আছি। তো নেক্সট উইক ডান? ডান ডিল। চল বাই। সব সময়ের মতো ছিল স্যার, একদম নর্মাল। একদমই ডিপ্রেসড মনেই হচ্ছিল না ওকে। স্যার, ড্রাগস? কি? সুনীল কোহলি ড্রাগস নিত? না স্যার, না মানে আমি কখনো দেখিনি। আর সুনীল তো স্মোকও করতো না স্যার। ড্রাগস? আপনারা পাগল হয়ে যাননি তো? সুনীল তো চা পর্যন্ত খেত না। মিস্টার কোহলি, 8ই জুলাই যখন আপনার ছেলে বেরোয় তখন এটা বলে বেরোয় যে সে কোনো বন্ধুর বোনের এনগেজমেন্টে যাচ্ছে। আমরা তদন্ত করে দেখেছি, আমাদের পুরো বিশ্বাস যে আপনার ছেলে সুনীল আপনাদের মিথ্যে বলেছিল। ওর কোনো বন্ধুর বোনের এনগেজমেন্ট ছিল না। তার মানে হলো ও এমন কোনো জায়গায় গেছিল, কিছু এমন করতে যাচ্ছিল যেটা আপনাদের থেকে লুকোতে চাইছিল। পরিষ্কার করে বলুন, আমার ছেলে সম্পর্কে আপনারা কি বলতে চান? ও আমাদের একমাত্র ছেলে। আমরা ওকে খুব ভালো করে চিনি। ও আমাদেরও খুব ভালোবাসতো। ও কোনোদিন খারাপ কাজ করতেই পারে না। আপনারা ভুল ভাবছেন ওর ব্যাপারে। আমার তো মনে হয় না সুনীল ড্রাগ অ্যাডিক্ট ছিল। আর যদি হতো তাহলে শরীরে আরো সিরিঞ্জের দাগ থাকতো, স্কিন আর নখে তার ট্রেসেস পাওয়া যেত। কিন্তু এখানে সেরকম কিছুই নেই, কোনো রকম চিহ্নই নেই। এই ইঁদুর মারার বিষকে নেশার জিনিস বলে ভুল করার কারণ খুবই কম। এটা প্রায়শই ক্ষেত খামারে ইউজ করা হয়। এটাই আসলে কিলার। তাহলে সুইসাইড? না, তাও না। মানে? এই দেখুন, এই ইঞ্জেকশনটা অত্যন্ত প্রফেশনালি দেওয়া হয়েছে, যেমন কোনো নার্স বা ডাক্তার দিয়ে থাকেন। ক্লিন জব। ফার্স্ট টাইমে সুইসাইড করবার সময় ওরা নিজেরাও নিজেদের এরকমভাবে ইঞ্জেকশন দিতে পারবে না। কেউ ওকে মারতে কেন চাইবে? স্যার চুরি তো হয়নি, কারণ মোবাইল আর মানিব্যাগ তো ওখানেই ফেলে গেছিল। তাহলে কে, কেন? আত্মহত্যাকে প্রতিষ্ঠিত করার মতো কোনো যুক্তিগ্রাহ্য কারণ বা ঘটনা পুলিশ খুঁজে পাচ্ছিল না। কিন্তু তদন্তে এটাও প্রমাণিত হচ্ছিল না যে সুনীলের মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যেমন হত্যা। সুনীলের মা বাবা আত্মহত্যার কোনো যুক্তি মানতে চাইছিলেন না। তারা চাইছিলেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাপারটা খতিয়ে দেখুক আর সত্য খুঁজে বার করুক। পুরো দেরাদুন জুড়ে এই মামলাটা রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। ডিআইজি স্যার, আমি একজন প্রফেসর। আমি আমার জীবনে অনেক ছাত্রদের পড়িয়েছি, তাদের নিজের হাতে গড়েছি। আমি আমার ছেলেকে খুব ভালো করে জানি স্যার। ও সুইসাইড করতে পারে না, ইম্পসিবল স্যার।
ডিআইজি স্যার, আমার ছেলে কখনো সুইসাইড করতে পারে না। ও আমার একমাত্র ছেলে ছিল, আর আমাকে কখনো মিথ্যে কথা বলেনি। আমার তো সবকিছু ওই ছিল। সেদিন সন্ধেবেলা যখন বাড়ি থেকে বেরোলো, ও দারুণ মুডে ছিল স্যার, অন্য দিনের মতোই স্বাভাবিক। তোমরা শুয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। সি ইউ মম ড্যাড। ওকে বাই সোনা। বাই মম, বাই ড্যাড। তাহলে আপনাকে মিথ্যা কেন বললো প্রফেসর কোহলি? কেন বললো যে বন্ধুর বোনের আশীর্বাদে যাচ্ছে, যখন ওর এরকম কোনো বন্ধুই ছিল না? সেটা আমিও জানি না, আমি সত্যিই কিচ্ছু জানি না। কিন্তু স্যার, তার মানে তো এই নয় যে ওখানে আত্মহত্যা করতে গিয়েছিল। ডিআইজি স্যার, ও বিদেশ যেতে চেয়েছিল। ও জীবনে অনেক কিছু করার স্বপ্ন দেখেছিল। ও এত দুর্বল মনের ছিল না। স্যার বিশ্বাস করুন, এটা সুসাইড কেস নয় স্যার, এটা মার্ডার কেস। আমার ছেলেকে হত্যা করা হয়েছে স্যার। স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, আমি এটা জানতে চাই যে আমার ছেলের সাথে এরকম কার শত্রুতা ছিল। এই দেখ আমার ব্যাগটা কত সুন্দর। না, আমার ব্যাগটা খুব সুন্দর। অনুষ্কা, ঋষি, টিফিন ইজ রেডি। আজকে নিজেদের পুরো টিফিন ফিনিশ করবে। হ্যাঁ, আমার বানর সেনা স্কুল যাওয়ার জন্য তৈরি দেখছি। ইয়েস পাপা। Very good. বাই সোনা, বাই। আসছি। ওকে, বাই। বাই। হ্যাভ আ নাইস ডে। বাই। স্যার, এই হলো সেল ফোন রেকর্ড আর পোস্টমর্টেম রিপোর্ট। আমরা কখনোই বলিনি যে মার্ডার হতে পারে না, কিন্তু দেখুন সুইসাইড শুনেই ওর বাবা মা ঝামেলা শুরু করেছে। আমি বুঝতে পারছি ইন্সপেক্টর, আপনার এক্সপ্লেন করার দরকার নেই। আমরা শুধু সত্যটা উদ্ঘাটন করতে চাই। আপনার তদন্তকে আমি সম্মান জানাচ্ছি। থ্যাংক ইউ। স্যার, পোস্টমর্টেম রিপোর্টে বলছে র্যাট পয়জন ইনজেক্ট করা হয়েছে। এটা সুনীল লাগিয়ে থাকুক বা অন্য কেউ লাগিয়ে থাকুক, একটা ব্যাপার পরিষ্কার, ইনজেকশন লাগানো সে পটু। যদি মার্ডার কেসই হয় তাহলে সুনীল প্রতিরোধ করেনি কেন? মারপিটের কোনো চিহ্ন নেই। স্যার, অ্যাঙ্গেল তো মার্ডারেরই মনে হচ্ছে। কোনো মারপিট, ঝামেলা, কোনো পুরনো শত্রুতা। কিন্তু ওর বাবা মার বক্তব্য অনুযায়ী ছেলেটা খুব ভালো ছিল, ঝগড়াঝাঁটি করতো না, অ্যাফেয়ার ছিল না, কিছুই না। কিছুই না এটা তো হতে পারে না স্যার। 22 বছরের হ্যান্ডসাম ইঞ্জিনিয়ার, তাও আজকের যুগে। ও যেমনই হোক স্যার, খুব চুপচাপ থাকতো। ও নিশ্চয়ই মা বাবাকে কিছু বলেনি। স্যার, আমরা সকলেই এই সময়টা পার করে এসেছি যখন মা বাবাকে সব কিছু বলতাম না। গোবিন্দ, তুমি একটা কাজ করো, সুনীলের গত 4 মাসের ফোন রেকর্ড চেক করো। আর সৈকত, তুমি ওর প্রতিবেশীদের জিজ্ঞাসা করো। কোনো ক্লু নিশ্চয়ই পাবো যেটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। প্রতিবেশীরা নিশ্চয়ই ওর সম্পর্কে ভালোই জানে। স্যার, ও খুব ভালো ছেলে ছিল। এত ভালো ছেলে যে কারোর সাথে কোনোদিন ঝগড়াই হয়নি। সেই সব তো আমি কিছু জানি না। হ্যাঁ, এইটুকু জানি যে ওনারা ওপরের ঘরটা কাউকে ভাড়া দিয়েছিলেন। তো তেমন কিছু নয় স্যার। ঝগড়ার কথা শুনে একটা কথা মনে পড়লো। সুনীলের সাথে ওর ভাড়াটের টাকা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল। কি নাম ছিল ভাড়াটিয়ার? হ্যাঁ, সুধীর তিওয়ারি। কি করতেন ওই ভদ্রলোক? উনি ডাক্তার সুধীর তিওয়ারি। হ্যাঁ, সুধীর তিওয়ারি আর ওনার ফ্যামিলি আমাদের ভাড়াটে ছিলেন। সে তো 1 বছর আগের কথা। ওনার সাথে কোনো ঝামেলা হয়েছিল? না 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 না, কোনো ঝগড়া টগড়া হয়নি। সুনীলের ভাড়া চাওয়ার ক্ষেত্রে ওনার আপত্তি ছিল। তোর সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? হ্যাঁ, হ্যালো, বাড়িটা আমাদের, তুমি শুধু ভাড়াটে, ঠিক আছে? আমার যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা আমি চলে যাব। ও শ্যাট আপ! 1 মাসেরও ভাড়া বাকি নেই। এই বাড়ির পুরো ভাড়া দিই। তাতে কি মাথা কিনে নিয়েছো? এই শোন, কি হলো? মিসেস কোহলি, আপনার ছেলেকে বলে দিন আজকের পর যেন আমার ঘরে না ঢোকে। তাহলে ডাক্তার তুইও শোন,
1 মাসের মধ্যে নিজেদের জিনিসপত্র গুটিয়ে এখান থেকে বেরো, আর এই এলাকায় যেন দেখতে না পাই। হ্যাঁ, চল চল চল, তুই ভেতরে আয়। এইভাবে কথা বলে নাকি? হ্যাঁ, চল ভেতরে চল। বাবা, সহ্যের একটা সীমা আছে। আমি ভদ্রভাবেই কথা বলছিলাম, ওই হঠাৎ পাগলের মতো চেঁচাতে শুরু করলো। দেখ, তোর বলার ধরন, তোর টোনটা অন্যরকম ছিল। তুই এটা নিয়ে টেনশন করিস না, আমি কাল গিয়ে ওনার সাথে কথা বলে নেব। উনি মানুষটা খারাপ নন। মানে আমি খারাপ? সেই ঘটনার পরে ডাক্তারবাবু তার ফ্যামিলিকে নিয়ে এখান থেকে চলে যান। ওনার একটু অহংকার ছিল। আসলে আমার ছেলে ওনার কাছে ভাড়া চাক, এটা ওনার আপত্তি ছিল, কিন্তু ডাক্তার হিসেবে মানুষটা ভালোই ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সুনীলকে আমার প্রথম থেকেই পছন্দ হয়নি। ওর বাবা মা খুবই ডিসেন্ট আর ভদ্রলোক ছিলেন, বাট দিস বয় খুবই অভদ্র আর বখাটে। নিজের ভাড়া চাওয়াটা অপরাধ নাকি ডক্টর? অফকোর্স নট, ইন্সপেক্টর, বাট ও এমন করে চাইতো যেন আমি কোনো ফ্রড করেছি, যেন আমার ভাড়ার চেক বাউন্স হয়েছে। আপনার খুব রাগ হতো? হ্যাঁ, রাগ তো হতোই। এত রাগ ছিল যে ওকে মেরে ফেললেন? কি মনে হলো, আমি এটা ভাবছিলাম যে কেউ কি কাউকে এই কারণে মারতে পারে যে ভাড়া চাওয়ার সময় সে খুব রুড ছিল। দেখুন ইন্সপেক্টর, আপনি খুবই অফ দ্য মার্ক যাচ্ছেন। হ্যাঁ, আমার ওই ছেলেটাকে নিয়ে একটা প্রবলেম ছিল, আর সেই জন্যই তো সরে এসেছি, ওই বাড়ি ছেড়ে এখানে চলে আসি। মিসেস তিওয়ারি, আপনার আর সুনীলের, মানে আপনার আর সুনীলের মধ্যে কথাবার্তা হতো? আপনার সঙ্গে কথা বলার সময় ও কি ওরম অভদ্রভাবেই কথা বলতো? হ্যাঁ। ডক্টর তিওয়ারি, ট্রুটন ইঁদুর মারার ওষুধ, তাই তো? সুনীলকে ট্রুটন ইনজেক্ট করে মারা হয়েছে। আমাকে বোকা ভাববেন না ইন্সপেক্টর, আপনার ইঙ্গিতটা আমি বেশ বুঝতে পারছি। ইঙ্গিতটা আমি খুব সিরিয়াসভাবে দিচ্ছি ডক্টর। আমরা পুলিশেরা ইশারা করি এবং ইশারা বুঝি। সুনীলকে র্যাট পয়জন ইনজেক্ট করে মারা হয়েছে, আর ইনজেকশনটা এত ভালো করে দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র একজন ভালো ডাক্তারই দিতে পারে। গুড ডে ডক্টর সুধীর তিওয়ারি। আসছে। স্যার, এই ডাক্তার আর সুনীলের আগে থেকেই ঝামেলা ছিল, তাও ওর সাথে দেখা করলো কেন? আর যেভাবে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাতে বোঝাই যাচ্ছে কোনো বাধা দেওয়া হয়নি অথবা কোনো ঝামেলা হয়নি। তাহলে সুনীল ওকে ইঞ্জেকশন দেওয়ার পারমিশন দেবে কেন? একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এমনিতে ডক্টর দুবে যেটা বলেছেন সেটাও ঠিক। যদি খুনি সুনীলের জানাশোনা হতো তাহলে ওর সেলফোন আর আইডেন্টিফিকেশন কেন ফেলে গেল? স্যার, গত 6 মাসে সুনীলের সব ফোন রেকর্ড চেক করেছি। এই হলো দুটো নাম্বার, 444555668, আর দ্বিতীয়টা হলো 444557766। স্যার, এই দুটো নাম্বারই সবসময় সুইচ অফ বলছে। আর বাকি 3টে নম্বর? স্যার, এগুলোর মধ্যে একটা নাম্বার হলো 4455566878। স্যার, এটা কোনো ফার্টিলিটি ক্লিনিকের নাম্বার। ফার্টিলিটি ক্লিনিক? অদ্ভুত তো। সুনীলকে এই নাম্বারগুলো থেকে অনেকগুলো ফোন করা হয়েছে। আর এই নম্বর দুটো? স্যার, এই দুটো নাম্বার হলো ফাংশনাল, কিন্তু কেউ ফোন তুলছে না। এই ফার্টিলিটি ক্লিনিকটা কোথায়? রায়না ফার্টিলিটি ক্লিনিক স্যার, এটা ক্লক টাওয়ারের পাশেই। আমাদের একবার যেতে হবে। গোবিন্দ, লাগাতার এই নম্বর দুটো ট্রাই করে যাও, বারবার ফোন করো। একবার তো ফোন তুলবেই, না হলে আমরা ওকে তুলে আনবো। হ্যাঁ স্যার। ক্রাইম ব্রাঞ্চ নিজেদের তদন্ত শুরু করার পর থেকেই একটার পর একটা জট খুলে চলেছিল। ফোন ট্র্যাকিং প্রক্রিয়া পুলিশকে এমন একটা জায়গায় নিয়ে গেল যা অদ্ভুত ছিল আর খুব গভীর এবং অন্ধকারও। সুনীল কোহলি? 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, সুনীল কোহলি আমাদের ক্লিনিকে গত 6 মাস ধরে আসছেন। ধরুন মাসে 2 বার। কেন আসতো? এটা ফার্টিলিটি ক্লিনিক, উনি এখানে স্পাম ডোনেট করতেন। প্রথম কবে এসেছিল? 1 মিনিট স্যার।
ডিসেম্বর 21, 2011 উনি ডক্টর উমাং খুরানার রেফারেন্সে এখানে এসেছিলেন। এই ক্লিনিকের সঙ্গে ডক্টর উমাং খুরানার কিসের যোগাযোগ? স্যার ওনার কোনো যোগাযোগ নেই। এই ক্লিনিকের ওনার ডক্টর অজয় রায়না। এই ডক্টর খুরানার কোনো ফোন নাম্বার, অ্যাড্রেস? না স্যার, ওনার কোনো অ্যাড্রেস এখানে মেনশন করা নেই। তার মানে এই সুনীল কোহলি এখানে এলো, রেফারেন্স হিসেবে ডক্টর খুরানার নাম বলল, আর তোমাদের ক্লিনিকের স্পার্ম ডোনার হয়ে গেল? হ্যাঁ স্যার। না না, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। এই ডক্টর উমাং খুরানা আপনাদের পরিচিত, বন্ধু বা আত্মীয়? না না, আমি তো প্রথমবার এই নাম শুনছি। ঠিক আছে, আমরা আসছি। কি বলছিল এরা? ডোনেশন? কিসের জন্য ডোনেশন? কি কথা বলছিল এরা? কিচ্ছু না। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা আপনি কে বলছেন? ফোন তুই করেছিস, তুই বল তুই কে? আমি কনস্টেবল গোবিন্দ বলছি, ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে, দেরাদুন ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে। আপনার নাম বলবেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমার নাম অর্পিতা। কি হয়েছে? আপনি সুনীল কোহলিকে চেনেন? কে সুনীল কোহলি? যার সঙ্গে আপনার ফোনে কথা হয়েছিল 17 মে বিকেল 4টের সময়। স্যার আমার কিছু মনে পড়ছে না। কোনো ব্যাপার নয়, আসলে ক্রাইম ব্রাঞ্চে আমরা সবাইকে সবকিছু ঠিকঠাক মনে করিয়ে দিই। তো আপনি কি এখানে আসবেন না আমরা যাব? আগে 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 আমি আসছি। স্যার এই দুটো নাম্বারের সঙ্গে কথা হয়েছে, একজন অর্পিতা আর একজন নাগমা। আর এই মেয়ে দুটো কি করে? স্যার ওরা দুজনেই বলছিল ওরা হোটেল লাইনে কাজ করে, তবে আমাদের কাছে খবর রয়েছে ওরা দুজনেই কল গার্ল। প্রথমে স্পার্ম ডোনেশন, তারপরে কল গার্ল। জানি না ঝুলি থেকে আর কি কি বেরোবে। সি ইউ মম ড্যাড। ওকে বাই সোনা। স্যার দুটো মেয়েই 15 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। গুড। আচ্ছা ওই নম্বর দুটোর কি হলো যেগুলো সুইচ অফ বলছিল? 444555668 আর দ্বিতীয়টা হলো 444557766। স্যার সার্ভিস প্রোভাইডারদের নাম্বার দিয়ে দিয়েছি, সন্ধ্যের মধ্যে ডিটেল পেয়ে যাব। নাগমা, অর্পিতা, তোমরা দুজনে হোটেল লাইনে এক্স্যাক্টলি কি কাজ করো তো আমি জানি। কাজে উল্টোপাল্টা কথা বন্ধ করে সোজাসুজি বলো, সুনীলের সঙ্গে তোমাদের কি সম্পর্ক ছিল? স্যার কাস্টমার ছিল। রেগুলার? নো স্যার, আমি শুধু একটা রাতই ছিলাম ওর সাথে। আমিও স্যার বাস একটা রাতই ছিলাম। তোমাদের গ্রুপের অন্য মেয়েরাও গিয়েছিল ওর কাছে? জানি না স্যার। আমিও জানি না স্যার। সুনীল কোহলি তোমাদের নম্বর কি করে পেল? সুনীল আমাদের কল করেনি স্যার। তাহলে? একজন ডক্টর করেছিল, ডক্টর উমাং খুরানা। একজন ডক্টর আছেন উমাং খুরানা, তারপর? উনি সুনীলের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিলেন। আমাকেও স্যার। মানে ডক্টর উমাং খুরানা তোমাদের সাথে দেখা করেছেন আর উনি সুনীলের কাছে যেতে বলেছেন? না স্যার, আমার ডক্টরের সাথে কোনোদিন দেখা হয়নি, শুধু ফোনেই কথা হয়েছিল। আমিও স্যার। হ্যালো অর্পিতা, কে বলছে? তোমাকে একটা ক্লায়েন্টের কাছে যেতে হবে, ওর নাম আর নম্বরটা লিখে নাও। আরে দাঁড়া, কে তুই আর কিসের ক্লায়েন্ট? দেখো আমি সব জানি, আমি ডক্টর উমাং খুরানা, আর যে ক্লায়েন্টের কাছে তোমায় যেতে হবে সে আমার পেশেন্ট। বেশি প্রশ্ন করো না, যা বলছি সেটা করো। আমার রেট 2 ঘন্টায় 4000 টাকা। আমি জানি, আমি 5000 দেব, কিন্তু কাজটা ভালো করে করতে হবে। ক্লায়েন্টের নাম হলো সুনীল কোহলি। নাম্বারটা লেখো। চল নাম্বার বল। 444। আর শোন, আমি পেমেন্ট অ্যাডভান্সে নিই। এবার বল কবে দিচ্ছিস আর কোথায়? রায়পুর দেরাদুন রোডের উপর একটা হনুমান মন্দির আছে না? চিনি। সেখানে একটা ভাঙা পোস্ট বক্স আছে, ওর নিচে হলুদ খামে মোড়া 5000 টাকা রাখা থাকবে। আজ বিকেলে নিয়ে নিও। কেন তুই আসবি না? না। দেখ কোনো ঝামেলা টামেলা নেই তো? তুই আমাকে ফালতু ফাঁসাচ্ছিস না তো? দেখো আমি একজন নামকরা ডাক্তার, তোমার এই ক্লায়েন্ট হলো আমার একজন বিশেষ পেশেন্ট। তোর ওই ক্লায়েন্টের এমন কি রোগ আছে যার ওষুধ আমি? বললাম না বেশি প্রশ্ন করো না। এইটুকু বলতে পারি, তোমার ক্লায়েন্টের স্পার্ম কাউন্ট লো, সেটাকে বাড়ানোর জন্যই এসব করা হচ্ছে। পুরো মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল ডক্টর, আমি কিছুই বুঝলাম না। বোঝার চেষ্টাও করো না, শুধু নিজের কাজটা করো। ঠিক আছে, ফোন করছি তোর এই সুনীল কোহলিকে। ডক্টর উমাং খুরানার সঙ্গে তোমরা একবারও দেখা করোনি? আগে না স্যার।
না স্যার, সুনীলের সঙ্গে? গিয়েছিলাম। ডক্টর হলে এরকম হওয়া দরকার, নিজের টাকায় তোকে মস্তি করাচ্ছে। একটা মানুষের জীবনে আর কি দরকার? তাহলে রায়পুরের হনুমান মন্দিরের কাছে যে পুরনো পোস্ট বক্সটা আছে সেখান থেকে তোমরা পেমেন্টটা পেয়েছিলে? হ্যাঁ স্যার। পুরো 5,000 ছিল স্যার, ইয়েলো এনভেলপে পোস্ট বক্সের নিচে। সেম স্যার। আবার দরকার পড়লে ডাকবো। এবার তোমরা যেতে পারো। ঠিক আছে স্যার। স্যার বাকি যে দুটো নাম্বার ছিল সেগুলো এখনো সুইচ অফ বলছে। 444555668 আর দ্বিতীয়টা হলো 444557766। স্যার দুটো নাম্বারই ডক্টর উমং খুরানার নামে রয়েছে।